তো বন্ধুরা, যদিও আধ্যাত্মিক জগতের সাথে সায়েন্সের দুনিয়ার কোনো তুলনাই হয় না, কিন্তু এমনও কিছু কিছু ব্যাপার আছে যেসবের ব্যাপারে আজ অবধি সায়েন্সও ব্যাখ্যা করতে পারেনি। আর আজকের এই কাহিনীটা এমনই একটা ঘটনার ব্যাপারে। আমি তোমাদের এই ভরসা দিচ্ছি, যদি তোমরা এই কাহিনীটা শেষ অবধি দেখো তাহলে তোমরা আশ্চর্য হয়ে হা করে তাকিয়ে থাকবে, আর তোমাদের সব জ্ঞান কম পড়ে যাবে। মানুষের জীবনের প্রতি তোমাদের ধারণাটাই সম্পূর্ণ বদলে যাবে। তো চলো আর কোনো দেরি না করে কাহিনী শুরু করা যাক। তো মুভির শুরুতে আমাদের বলা হয় যে যেভাবে দুনিয়াতে থাকা সব মানুষের আঙুলের ছাপ আলাদা হয়, ঠিক সেভাবেই সব মানুষের চোখও ভিন্ন রকমের হয়। যার পর আমরা ইয়ান গ্রে নামের একজন বিজ্ঞানীকে দেখতে পাই যে চোখের ব্যাপারে রিসার্চ করে। ইয়ান দুনিয়ার সব জীবের চোখ নিয়ে স্টাডি করে, আর পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে এই অবধি মানুষের চোখের রেভলিউশন নিয়েই সে সব রিসার্চ করেছে। কিন্তু একটি মেয়ের চোখ দিয়ে তার সম্পূর্ণ জীবন বদলে যায়। আর যেই বিজ্ঞানী কখনো ভগবানে বিশ্বাসই করতো না, শেষমেশ সেও ভগবানের এই অদ্ভুত সৃষ্টির সামনে মাথা নত করে। কাহিনীর শুরু হয় বর্তমান সময় থেকে 8 বছর আগে। ইয়ানের বয়স যখন 26, তখন সে পিএইচডি স্টুডেন্ট ছিল। ইয়ান একটা পার্টিতে ছিল যেখানে তার পুরনো কিছু খারাপ স্মৃতি মনে পড়ছিল, তাই সে তার মুড ফ্রেশ করার জন্য ওপরে ছাদে চলে আসে। ওখানেই ছাদে সে একটি মেয়েকে দেখতে পায় যে একটা মাস্ক পরে তার মুখ ঢেকে রেখেছিল। ইয়ান তার সাথে কথা বলতে শুরু করে, আর ওই মেয়েটি তাকে বলে যে সে এখানে চাঁদ দেখতে এসেছে, যেটা দেখতে আজ ভীষণ সুন্দর লাগছিল। ইয়ান ওই মেয়েটির মুখ তো দেখতে পাচ্ছিল না, কিন্তু তার চোখ দুটো ইয়ানকে ভীষণ অ্যাট্রাক্ট করে। সে ওই মেয়েটির কাছে তার চোখের ছবি নেওয়ার জন্য অনুমতি চায়, যার জন্য ওই মেয়েটি রাজিও হয়ে যায়। ইয়ান তার চোখের ছবি তুলে নেয়, তারপর ওই মেয়েটি নিচে পার্টিতে চলে যায়, আর ইয়ানও তার পিছন পিছন পার্টিতে চলে আসে। আর তারপর তারা ওয়াশরুমে গিয়ে একে অপরের খুব কাছে চলে আসে, যার পর ওই মেয়েটি এখান থেকে চলে যায়। আর ঠিক তখনই ইয়ানের মনে পড়ে যে না তো সে তার নাম জানে, আর তার অ্যাড্রেসও সে জানে না। সে বাইরে এসে ওই মেয়েটিকে খুঁজতে শুরু করে, কিন্তু সে তাকে কোথাও দেখতে পায় না। এখন এরপর আমরা ইয়ানের ল্যাব দেখতে পাই, যেখানে সে ও তার টিম একটা ইঁদুরের চোখের ওপরে এক্সপেরিমেন্ট করছিল। এখানেই আমরা কেনিকে দেখতে পাই যে একজন ডেটা অ্যানালিস্ট ছিল। তার সাথেই আমরা ক্যারেনকেও দেখতে পাই যে আজই এই ল্যাবে অ্যাজ এ ফ্রেশার জয়েন হয়েছিল। ইয়ান ক্যারেনকে বলে যে ইঁদুর সব সময় কালার ব্লাইন্ড হয়, আর তারা কখনোই লাল রং একদমই দেখতে পায় না। তারা তাদের এক্সপেরিমেন্টের মাধ্যমে এই ইঁদুরটির কালার ব্লাইন্ডনেস ঠিক করবে। ইয়ান ফটো পিগমেন্ট প্রোটিন ওই ইঁদুরটির গায়ে ইনজেক্ট করে, যার পর তারা লক্ষ্য করে যে ওই ইঁদুরটির চোখ অ্যানিমেটেড ভিডিওতে লাল কালারকেও ট্র্যাক করতে পারছিল, যার মানে ওই মাউস এখন একদমই কালার ব্লাইন্ড ছিল না। ইয়ানের এমন ট্যালেন্ট দেখে ক্যারেন যথেষ্ট ইমপ্রেস হয়ে যায়। ইয়ান তাকে বলে যে তার আন্দাজে একজন মানুষের চোখে 12টা অংশ থাকে, যেখানে একটা সময় মানুষের চোখে শুধু একটাই কাজের অংশ ছিল। কিন্তু এভলিউশন চলাকালীন মানুষের চোখের এই ওয়ার্কিং পার্টস বেড়েই চলেছে, আর আজ মানুষের এই চোখ বোঝা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইয়ান অনেক প্রাণীর চোখের ওপরে রিসার্চ করেছে, কিন্তু এদের মধ্যে মানুষের চোখ সবার চেয়ে বেশি জটিল। এখন ক্যারেন ইয়ানকে বলে কেমন হবে যদি সে আবার একদম জিরো থেকে এর শুরু করে। যখন মানুষের চোখে একটাও ওয়ার্কিং পার্ট ছিল না, তখনই গিয়ে তারা মানুষের চোখের অরিজিনটা বুঝতে পারবে। কিন্তু মানুষের চোখ এখন মিউটেড হয়ে অনেক বেশি ইভলভ হয়ে গেছে, তাই এখন তাদেরকে এমন কোনো অর্গানিজমকে ধরতে হবে যার এখনো কোনো চোখ নেই। ইয়ান বলে যে যেই অর্গানিজমে চোখ নেই তাদের মধ্যে PAX6 জিনও থাকে না, যেই কারণে তারা যদি ওই অর্গানিজমকে চোখ দিয়েও দেয় তাহলেও তাদের আসন্ন জেনারেশন চোখ ছাড়াই জন্ম নেবে। কিন্তু ক্যারেন বলে কোনো না কোনো ননসিং অর্গানিজমে PAX6 জিন তো অবশ্যই পাওয়া যাবে। এখন তাদেরকে শুধু ওই অর্গানিজমটাকেই খুঁজে বের করতে হবে। বন্ধুরা, PAX6 জিনের ব্যাপারে তোমরা শুধু এতটুকু জেনে রাখো যে এটাই ওই জিন যার কারণে আমাদের বাবা মার কিছু লক্ষণ আমাদের মধ্যেও চলে আসে। PAX6 জিন এটাই যেটার কারণে এখন তোমরা আমার এই ভিডিওটাও দেখতে পাচ্ছ, কেননা আমাদের চোখের নির্মাণের পেছনে PAX6 জিনের অনেক অবদান আছে। যাই হোক,
রাতে যখন ইয়ান ক্যানির সাথে বসেছিল তখন সে তাকে ওই রাতের ওই পার্টির মেয়েটির ব্যাপারে বলে, যার চোখের ছবিও সে তুলে নিয়েছিল। আর আজ অবধি ইয়ান যতগুলো চোখের রিসার্চ করেছিল তাদের সবার মধ্যে ওই মেয়েটির চোখ একদম ইউনিক ছিল। সে প্রতিদিন তার ক্যামেরার ওই চোখের দিকেই সব সময় তাকিয়ে থাকে। ইয়ান ওই মেয়েটির সাথে আবার দেখা করতে চায়, কিন্তু সে তো তার নামই জানে না, আর তার ঠিকানাও তার জানা নেই। পরের দিন সকালে সে একটা দোকান থেকে কিছু জিনিস কেনে, আর সে যখন ওখানে দাঁড়িয়েছিল তখন সে ওখানে সব জায়গায় 11 লেখা দেখতে পাচ্ছিল। যেমন তার কেনা জিনিসগুলোর বিল $11 হয়েছিল, টাইমও 11টা বেজে 11 মিনিট আর 11 সেকেন্ড হচ্ছিল। এর সাথে আজকের তারিখও 11 ছিল, আর মাসও ছিল 11। এটাকে সে একটা ইউনিভার্সের সাইন মনে করে এই সময় এখানে আসা একটা বাসে উঠে পড়ে। তার এই ব্যাপারে কোনো ধারণাই ছিল না যে এখন তাকে কোথায় যেতে হবে। আর কিছুক্ষণ পরেই ওই বাস একটা স্ট্যান্ডে এসে দাঁড়া হয়। ঠিক তখনই ওই বাসে থাকা একটা কুকুর তাকে দেখে ভুগতে শুরু করে। ইয়ান এটাকে একটা ইশারা মনে করে সে ওখানেই নেমে পড়ে, আর এখানে নামার সাথে সাথেই সে এখানে একটা বিলবোর্ড দেখতে পায় যার মধ্যে একটা চোখের ছবি ছিল। ইয়ান ওই ছবিটা দেখা মাত্রই বুঝে যায় যে এটা ওই মেয়েটিরই চোখ যার সাথে তার ওই দিন ওই পার্টিতে দেখা হয়েছিল। সাথে সাথে সে তার ল্যাবে এসে ওই বিলবোর্ডে থাকা অ্যাড সার্চ করে, আর এখন সে এটা জানতে পারে যে ওই মেয়েটির নাম সোফি, আর সে মডেলিং করে। কোনোভাবে সে সোফির অ্যাড্রেসও বের করে নেয়। এরপর একদিন ইয়ান যখন একটা ট্রেনে বসেছিল তখন সে দেখে যে ট্রেনের ওই বগিতেই সোফিও বসে আছে। সে সোফির কাছে যায়, কিন্তু পরবর্তী স্টেশনেই সোফি নেমে পড়ে। ইয়ানও তার পেছন পেছন ট্রেন থেকে নেমে পড়ে, আর সে সোফির পিছু নেয়। সোফিও তাকে দেখে চিনে যায়, আর সে তাকে কিস করতে শুরু করে। তারপর তারা দুজন কাছেই থাকা একটা রেস্টুরেন্টে গিয়ে বসে, আর সেখানে গিয়ে তারা একে অপরকে জানার চেষ্টা করে। ইয়ান সোফিকে বলে যে সে তার সাথে প্রথম দেখাতেই তাকে কিস করেছে, যেটা খুবই অদ্ভুত একটা ব্যাপার ছিল। সোফি তাকে বলে যে তার ইয়ানকে দেখে এমনটা মনে হচ্ছিল যেন সে তাকে আগের জন্ম থেকে চেনে, এই জন্যই তাদের দুজনের মধ্যে সব হয়ে গেছিল। সোফির এসব কথা শুনে ইয়ান তাকে বলে সে একজন সায়েন্টিস্ট, সে আগের জন্ম বা পরের জন্ম এসবের কোনো কাহিনীতেই সে বিশ্বাস করে না। এরপর সোফি তাকে বলে যে তার জন্ম হয়েছিল আর্জেন্টিনায়, কিন্তু অনেক ছোটবেলাতেই সে তার ঠাকুমার সাথে ফ্রান্সে চলে এসেছিল। ইয়ান তার কাছে তার মা বাবার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সোফি তার এই প্রশ্নটা এড়িয়ে যায়। ইয়ানও তাকে তার ব্যাপারে জানায় যে সে একজন সায়েন্টিস্ট যে চোখের ব্যাপারে রিসার্চ করে, আর আজ অবধি সে যত চোখের ওপর রিসার্চ করেছে তাদের সবার চোখের মধ্যে সোফির চোখ একদম আলাদা। আর সোফির চোখের মতো আকর্ষণীয় চোখ সে আর কখনো দেখেনি। ইয়ান তাকে বলে দুনিয়া বলে যে আমাদের চোখ হলো আমাদের আত্মার পথ, এর সাথে এটা ভগবানের তৈরি সবার চেয়ে জটিল আর সবার চেয়ে জরুরি সৃষ্টি, কিন্তু সে নন সিঙ্ক অর্গানিজমকে চোখ দান করে এই ধারণাটা মুছে ফেলবে। কেননা ইয়ানের মতে ভগবান আর কিছুই না, বরং এর সৃষ্টি আমাদের মাথাতেই হয়েছে। তারপর ইয়ান সোফিকে তার বাড়িতে নিয়ে আসে, আর তারা দুজন খুব কাছে চলে আসে। ওই দিন সন্ধ্যাতেই তারা দুজন যখন ঘুরতে বেরিয়েছিল তখন তারা ওখানেই একটা সাদা ময়ূর দেখতে পায়, যেটা দেখে সোফি বলে যে ইন্ডিয়ান মাইথোলজির হিসাবে সাদা ময়ূর আত্মার প্রতীক। কিন্তু ইয়ান বলে যে এমন কিছুই হয় না, বরং তাদের মধ্যে ম্যালেনিন ও পিগমেন্টের অভাব থাকে, যেই কারণে তাদের গায়ের রং সাদা হয়ে যায়। ইয়ান একদমই ভগবান মানে না, কিন্তু সোফি ভগবানে খুবই বিশ্বাস করে। এমন পরিস্থিতিতেও তারা দুজন রিলেশনশিপে চলে আসে। সোফি একদিন সিরিয়াস হয়ে ইয়ানকে বলে যে যখন সে মারা যাবে তখন যেন সে সনাতন ধর্মের মতো তার শরীর জ্বালিয়ে দেয়, কেননা তার মাটির নিচে কফিনের ভিতরে আটকে থাকা একদমই পছন্দ না। যার পর ইয়ানও তাকে মজা করে বলে যে যদি ফিউচারে এমন কোনো অ্যাডভান্স টেকনোলজি আসে তাহলে সে আবার তাকে কফিন থেকে বাইরে বের করে জীবিত করতে পারবে, কিন্তু এর জন্য সোফি তাকে মানা করে দেয় আর তাকে কথা দিতে বলে যে সে তার শরীর জ্বালিয়ে দেবে
দেবে আর সোফি তার পরের জন্মে আবার তার জন্য অপেক্ষা করবে। এরপর ইয়ান সোফির বাড়িতে শিফট হয়ে যায়। সোফি তাকে ওখানকার দেয়ালে লাগানো একটা ছবি দেখায় যেটা আত্মার দুনিয়ার প্রতীক ছিল। সোফি তাকে এটাও বলে যে এই ছবিটা যখন বানানো হয়েছিল তখন অদ্ভুতভাবে ওই ছবিটির চোখ চকচক করছিল আর আজ অবধি ওই চোখ একদম বাস্তব মনে হয়। কিন্তু এটা দেখে ইয়ান একদমই আশ্চর্য হয় না। সে বলে যে আজকের দিনে এমন ছবি যে কেউ ফটোশপে বানিয়ে দেবে। সোফির বাড়িতেই আমরা একটা ভগবান শ্রী গণেশের মূর্তিও দেখি। এটা দেখেই বোঝা যায় যে সোফি ভারতীয় পুরাণ শাস্ত্রের সাথে যথেষ্ট যুক্ত ছিল। ভগবানের প্রতি তার অনেক ভক্তি ছিল, কিন্তু ইয়ান একদমই ভগবানে বিশ্বাস করে না। এই রাতেই ইয়ান সোফিকে বিয়ের প্রস্তাব দেয়, যার জন্য সোফিও রাজি হয়ে যায়। পরের দিন তারা রেজিস্ট্রি কোর্টে যায় আর সেখানে গিয়ে তারা জানতে পারে যে বিয়ের 24 ঘন্টা আগে তাদেরকে এখানে রেজিস্ট্রেশন করাতে হতো, তাহলে এখন তাদের এখানে বিয়ে হতো। কিন্তু সোফি বলে যে যদিও আজ আমাদের বিয়ে হলো না, কিন্তু আমাদের দুজনের আত্মার বন্ধন হয়ে গেছে সারা জীবনের জন্য। এই সময়ই ইয়ানের ফোনে তার ল্যাব অ্যাসিস্ট্যান্ট ক্যারেনের কল চলে আসে, যে তাকে একটা খুশির খবর দেয় যে সে একটা এমন প্রজাতির কেঁচো খুঁজে বের করেছে যার মধ্যে একদমই চোখ ছিল না, আর তো আর তার বডিতে PAX6 জিনও উপস্থিত ছিল। এটা শুনে ইয়ান খুশিতে মেতে ওঠে, কেননা বডিতে PAX6 জিন উপস্থিত থাকার কারণে সে ওই প্রাণীটিকে চোখ প্রদান করতে পারবে। ইয়ান সারা দুনিয়াকে এটা বোঝাতে চায় যে চোখ কোনো ভগবানের রচনা না, বরং মানুষের শরীর বিকশিত হওয়ার জন্য তৈরি গুরুত্বপূর্ণ একটা অংশ। ইয়ান সোফিকে তার ল্যাবে নিয়ে আসে আর ক্যারেনের সাথে তার পরিচয় করায়। ইয়ান আর ক্যারেন তাদের এই এক্সপেরিমেন্টের জন্য খুবই খুশি ছিল, কিন্তু সোফি এই ল্যাবে পড়ে থাকা প্রাণীদের দেখে কষ্ট পায়। সোফি তাদেরকে বলে যে প্রকৃতির সৃষ্টি জিনিসগুলো নিয়ে তাদের খেলা উচিত না, কেননা ঈশ্বর এই সব জিনিস কোনো না কোনো বিশেষ উদ্দেশ্যেই বানিয়েছেন। কিন্তু ইয়ান বলে যে সে ওই জীবেদের মারবে না, সে তো শুধু তাদের নিয়ে এক্সপেরিমেন্ট করবে। আর এখন তারা ওই অদ্ভুত প্রাণী কেঁচোটাকে চোখ দেওয়ার কাজ শুরু করবে। কিন্তু তারপরেও সোফি ইয়ানের ওপরে রাগ করে থাকে। ক্যারেন দেখে যে সোফি একদম চুপ করে বসে আছে, তাই সেও চুপচাপ এখান থেকে ছুটি নিয়ে চলে যায়, যাতে এরা দুজন একে অপরের সাথে সময় কাটাতে পারে। ইয়ান সোফিকে বোঝায় যে যেমনটা সে ভাবছে আসলে তেমন কিছুই না, ভগবান বলে কিছুই হয় না, আর তারা ওই অর্গানিজমটাকে চোখ দিয়ে তাদেরই ভালো করছে। কথা বলতে বলতে ইয়ান সোফির কাছে চলে আসে, তখনই ভুল করে তার হাত লেগে একটা অ্যাসিডের লিকুইড তার চোখে এসে পড়ে, যেটা তার চোখের ভিতরে ঢুকে গেছিল। সোফিও সাথে সাথে ক্যারেনকে কল করে এখানে আসতে বলে। ক্যারেন এখানে এসে ইয়ানের চোখে পট্টি লাগিয়ে দেয়। তারপর সোফি ইয়ানের এই চোখে পট্টি করা অবস্থায় তাকে তাদের বাড়িতে নিয়ে যায়। তারা যখন একটা লিফটে ওঠে তখনই লিফটের তার ছিঁড়ে যায় আর ওই এলিভেটর মাঝপথেই আটকে যায়। সোফি দেখে যে লিফটের একটু ওপরেই একটা ফ্লোর আছে, তাই সোফি এই ব্যাপারটা ইয়ানকে বলে। ইয়ান সোফিকে প্রথমে ওপরে উঠতে বলে, কিন্তু সোফি প্রথমে তাকে ওপরে উঠতে বলে আর তারপর সে তার হাত ধরে টেনে তাকে ওপরে তুলে নেবে। ইয়ান কোনো রকমে কষ্ট করে ওপরে উঠে আসে আর তারপর সে সোফিকেও টেনে ওপরে আনার চেষ্টা করে, কিন্তু ঠিক ওই সময় লিফটের বাকি সব তারগুলোও ছিঁড়ে যায়। ইয়ান সোফিকে টেনে বাইরে বের করে নেয়। সে মনে করেছিল সে সোফিকে টেনে ওপরে তুলে নিয়েছে, কিন্তু একটু পরেই সে বুঝতে পারে যে তার কাছে শুধু সোফির মাথা, মানে তার শরীরের শুধু ওপরের অংশটাই এসেছে, যেখানে তার শরীরের নিচের বাকি অংশটা কেটে পড়ে গেছিল। সোফি ইয়ানের কোলেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আর এভাবেই তাদের দুজনের প্রেম কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সোফির কথা মতো ইয়ান তার শরীর জ্বালিয়ে দেয় আর তার অস্থি কাছে থাকা একটা নদীতে ভাসিয়ে দেয়। সোফির চলে যাওয়ার পর ইয়ান সম্পূর্ণ ভেঙে পড়েছিল। সে রাত দিন তার ক্যামেরায় শুধু সোফির ছবি ও ভিডিওই দেখত। একদিন তার কাছে ক্যারেনের কল আসে। সে তাকে বলে যে তাদের এক্সপেরিমেন্ট সার্থক হয়েছে আর তারা ওই কেঁচোটাকে চোখ দিয়ে দিয়েছে। এটা জানার সাথে সাথেই ইয়ান তার ল্যাবে পৌঁছে যায়। তার এত বছরের পরিশ্রমের ফল সে আজ পেয়েছিল, আর ফাইনালি আজ সে দুনিয়ার কাছে এটা প্রমাণ করতে পারবে যে ভগবান বলে কিছুই হয় না। কিন্তু ইয়ান এখনো অবধি সোফির স্মৃতিতেই আটকে ছিল। তখন তাকে দুঃখী অবস্থায় দেখে ক্যারেন তাকে জড়িয়ে ধরে, আর এখান থেকেই ক্যারেনের সাথে ইয়ানের সম্পর্ক শুরু হয়। আগে থেকেই ক্যারেন ইয়ানকে খুবই পছন্দ করত, কিন্তু আজ অবধি সে কখনোই তাকে এই কথাটা বলতে পারেনি। এরপর এভাবেই সময় কেটে
যেতে থাকে আর আমরা 7 বছর পরের দৃশ্য দেখতে পাই, যখন ইয়ান একজন অনেক সফল বিজ্ঞানী হয়ে গেছিল। এখন তাকে টিভিতেও দেখানো হতো। ইয়ানের এত বছরের রিসার্চের কারণেই সে আজ নন সিঙ্ক অর্গানিজমকেও চোখ দিতে পারছে। এর ওপর সে একটা বইও পাবলিশ করে দিয়েছিল আর তার স্ত্রী ক্যারেন এখন প্রেগনেন্ট ছিল। ইয়ান ভগবানকে চ্যালেঞ্জ করে ভগবানের অস্তিত্ব নিয়ে প্রশ্ন দাঁড় করিয়েছিল। ইয়ানের স্ত্রী ক্যারেন পুত্র সন্তানের জন্ম দেয় আর তারা তার নাম রাখে টোবিয়াস। এখনকার দিনে আমাদের ফিঙ্গারপ্রিন্ট যেভাবে রেজিস্টার করে রাখা হয়, এখানে ঠিক সেভাবেই চোখের মনিও স্ক্যান করে রাখা হতো। কিন্তু ডক্টররা যখন টোবিয়াসের চোখ স্ক্যান করে তখন জানা যায় যে টোবিয়াসের চোখের আইরিসের স্ক্যান আগে থেকেই কারো নামে করা আছে। আর এই আইরিসের স্ক্যান রেজিস্ট্রেশন পল অ্যাডগার ডেইরি নামের একজন ব্যক্তির নামে রেজিস্টার্ড ছিল। ডাক্তার এটা দেখে আশ্চর্য হয়ে যায়, কিন্তু তারা এমনটা মনে করেছিল যে হয়তো সিস্টেমে কোনো গ্লিচ চলে এসেছে। এই জন্যই তারা টোবিয়াসের আইরিস স্ক্যান ওখানেই রেজিস্টার করে দেয়। এরপর কয়েক মাস পরে আমরা দেখি ইয়ানের কাছে ডক্টর সিমন্সের একটা কল আসে, যে তাকে বলে যে সে তার বাচ্চার একটা টেস্ট নিতে চায়, যেই জন্য তাদেরকে তাদের বাচ্চাকে নিয়ে একবার হসপিটালে আসতে হবে। ইয়ান আর ক্যারেন তাদের বাচ্চাকে নিয়ে হসপিটালে যায়। তারপর ডাক্তাররা টোবিয়াসের একটা সাধারণ টেস্ট নেয়, যেখানে টোবিয়াসের সামনের স্ক্রিনে কয়েকটা র্যান্ডম ছবি দেখানো হয়, যার মধ্যে ডেইরি ফার্ম, ডগ, একজন মহিলা, এছাড়াও আরো কয়েকটা ছবি দেখানো হয়। কিন্তু এরই মধ্যে অদ্ভুত ব্যাপার এই যে ওখানে থাকা একটা কুকুরের ছবি দেখে টোবিয়াস হাসতে শুরু করে আর ওখানেই ওই মহিলাটির ছবি দেখে টোবিয়াস কান্না করে ফেলে। এরপর ইয়ান আর ক্যারেন টোবিয়াসকে নিয়ে বাড়িতে চলে আসে। তারপর ইয়ান পল অ্যাডগার ডেইরির অ্যাড্রেস বের করে, যেই লোকটার নাম ওই সময় টোবিয়াসের আইরিস স্ক্যানের রেজিস্ট্রেশনে দেখাচ্ছিল। ইয়ান ওই অ্যাড্রেসে পৌঁছে যায় আর ওখানে গিয়ে সে ওই কুকুরটাকেই ওখানে দেখতে পায়, যাকে দেখে টোবিয়াস ওই সময় হাসতে শুরু করেছিল। ইয়ানের সাথে ওখানে পল অ্যাডাগার ডেইরির মেয়ের দেখা হয়। সে তাকে বলে যে তার বাবা পল অ্যাডাগার ডেইরি অনেক বছর আগে মারা গেছে। ইয়ান ওখানেই পল অ্যাডাগার ডেইরির স্ত্রীকেও দেখতে পায়, যার ছবি দেখে টোবিয়াস ওই সময় কান্না করতে শুরু করেছিল। এসব দেখে ইয়ানের মাথা একদম ঘুরে যায় যে এসব কিভাবে সম্ভব। তখন তার মাথায় আবার সোফির বলা ওই কথাগুলো রিপিট হতে শুরু করে, যেসব পুনর্জন্ম ভগবানের অস্তিত্বের ব্যাপারে ছিল। ইয়ান একজন সায়েন্টিস্ট হওয়ার কারণে সে এই সব ঘটনাকে বারবার কোইন্সিডেন্স মনে করত। এরপর ক্যারেন আর ক্যানির মধ্যে যখন কথা হচ্ছিল তখন ক্যানি ক্যারেনকে বলে যে এই দুনিয়ায় যত লোকের আইরিস স্ক্যান রেজিস্ট্রেশন করা হয়েছে ওই সব ডেটা তাদের কোম্পানির কাছেই আছে। সে ওখান থেকে সোফির আইরিসের স্ক্যানের ডেটাও বের করতে পারবে। এরপর ইয়ান ক্যানিকে এমনটা করতে বললে তখন সোফির সব ডিটেলস কম্পিউটার স্ক্রিনে চলে আসে। কিন্তু আশ্চর্যজনকভাবে ওখানেই আরও একটি ছোট মেয়ের ডেটাও চলে আসে, যে 3 মাস আগেই তার আইরিসের স্ক্যানের ডেটা রেজিস্ট্রেশন করেছে। ওই মেয়েটির অ্যাড্রেস ছিল ইন্ডিয়ার দিল্লি শহরের। ক্যারেন ইয়ানকে বলে যে এখন তাকে ইন্ডিয়া গিয়ে তার ওই মেয়েটির সাথে দেখা করা দরকার। ক্যারেন ইয়ানকে বোঝায় যেভাবে টোবিয়াসের পল ডেইরির স্ত্রী ও তার কুকুরের কিছু কিছু ঝলক মনে ছিল, হয়তো ওই বাচ্চা মেয়েটির সাথে সোফির স্মৃতিগুলোও যুক্ত থাকতে পারে। সোজাসুজি বলতে গেলে ক্যারেন এখানে পুনর্জন্মের ব্যাপারে বলছিল, কিন্তু ইয়ান তার এইসব কথায় রেগে যায়, কেননা না তো সে ভগবানে বিশ্বাস করে আর পুনর্জন্মেও সে একদমই বিশ্বাস করে না। কিন্তু কোথাও না কোথাও টোবিয়াসের ওই সব ঘটনা দেখার পর তার মনেও একটু সংশয় জন্ম নিয়েছিল। কিন্তু সে ওখানে যেতে চায় না, তার কারণ ইন্ডিয়ার প্রতি সোফির অনেক টান ছিল। এছাড়াও ভারতের সংস্কৃতিতে তার খুবই আকর্ষণ ছিল। এর সাথে সে সনাতন ধর্মের সব নিয়ম মেনে চলত। তাই এখন যদি সে ইন্ডিয়া যায় তাহলে তার মাথায় আবার সোফির সব স্মৃতি ভেসে উঠবে, কেননা কোথাও না কোথাও সে আজও তার মনের গভীরে সোফিকেই ভালোবাসে। কিন্তু ক্যারেনের অনেক বলার পর সে ইন্ডিয়া চলে আসে আর দিল্লি শহরের ওই জায়গায় পৌঁছে যায় যেখানে ওই বাচ্চা মেয়েটির অ্যাড্রেস দেওয়া ছিল। এটা একটা অনাথ আশ্রম ছিল। ইয়ান এখানে এসে এখানকার কেয়ারটেকার প্রিয়ার সাথে দেখা করে, যে তাকে বলে ওই বাচ্চা মেয়েটির নাম স্যালোমিনা, কিন্তু এখন সে এখানে থাকে না। ইয়ান ওই বাচ্চা মেয়েটিকে খোঁজার জন্য প্রিয়ার
স্যালোমিনার কাছে সাহায্য চায়। এরপর পরের দিন প্রিয়া ইয়ানকে নিয়ে স্যালোমিনার বাড়িতে যায়, কিন্তু ওখানে গিয়ে তারা জানতে পারে যে স্যালোমিনা এখানে থাকে না, কেননা কয়েক মাস আগে তার মা বাবা মারা গেছে। সে এখন যেখানে সেখানে ঘুরে বেড়ায়। এটা জেনে ইয়ান আর প্রিয়া খুবই নিরাশ হয়, কেননা তারা এখন স্যালোমিনাকে কোথায় খুঁজবে। এরই মধ্যে প্রিয়া ইয়ানের কাছে জিজ্ঞেস করে সে কি ভগবানে বিশ্বাস করে। এতে ইয়ান জবাব দেয় যে সে জানে না, কেননা সে একজন সায়েন্টিস্ট আর সে শুধু লজিক ও ডেটাতেই বিশ্বাস করে। তারপর এখন প্রিয়া তাকে বলে যদি আধ্যাত্মিকতা মিথ্যে হয় আর সায়েন্স সত্যি হয় তাহলে আধ্যাত্মিকরাও সায়েন্সকে ঠিক মনে করবে, কিন্তু যদি আধ্যাত্মিকতা সত্যি হয় তাহলে কি সে একজন সায়েন্টিস্ট হয়ে এটা মেনে নিতে পারবে যে আধ্যাত্মিকতা বিজ্ঞানের চেয়ে অনেক ওপরে। ইয়ানের কাছে প্রিয়ার এই প্রশ্নের কোনো জবাব ছিল না আর সে একদম সাইলেন্ট হয়ে যায়। কিছুদিন পর্যন্ত ইয়ান স্যালোমিনার কোনো খোঁজ পায় না। তখন তার মাথায় একটা উপায় আসে। সে সোফির একটা চোখের ছবি বিলবোর্ড বানিয়ে অনেক জায়গায় লাগিয়ে দেয়, কিন্তু তারপরেও কয়েকদিন পর্যন্ত স্যালোমিনার কোনো খোঁজ পাওয়া যায় না। কিন্তু একদিন যখন ইয়ান বাইরে দাঁড়িয়েছিল তখনই সে ওখানে একটি ছোট বাচ্চা মেয়েকে দেখতে পায় যে ওই বিলবোর্ডটার দিকেই খুবই মনোযোগ সহকারে তাকিয়েছিল। ইয়ানের তাকে দেখে মনে হচ্ছিল যে হয়তো এই মেয়েটি স্যালোমিনা। ইয়ান ওই মেয়েটির কাছে যায় আর সে এই মেয়েটির কাছে এসেই তার এত সুন্দর চোখ দেখেই বুঝে যায় যে এই স্যালোমিনা। এখন ওই সময় চলে এসেছিল যখন ইয়ান তার সব প্রশ্নের জবাব খুঁজে পেতে পারে। সে স্যালোমিনাকে একটা হোটেলে নিয়ে যায় আর ক্যারেনকে ভিডিও কলে নিয়ে নেয়। ইয়ান স্যালোমিনাকে সোফির পছন্দের ও তার সাথে জুড়ে থাকা কিছু জিনিস দেখায়। সেই সব ছবির মধ্যে সে স্যালোমিনাকে যে কোনো একটা ছবি পছন্দ করতে বলে, কিন্তু আশ্চর্যজনকভাবে স্যালোমিনা ওই সব প্রশ্নের সঠিক উত্তর দেয় যেসবের ব্যাপারে সোফি ইয়ানকে বলেছিল, যেমন সাদা ময়ূর, অ্যাঞ্জেল অব স্পিরিট ওয়ার্ল্ড। আর এর সাথে সোফির ছবিটাও ঠিক বেছে নেয়, কিন্তু তাছাড়াও তার কয়েকটা উত্তর ভুল ছিল। স্যালোমিনার শুধু 44% উত্তরই সঠিক ছিল, যেটা দেখে ইয়ানের মনে হচ্ছিল সে ইন্ডিয়া এসে অনেক বড় ভুল করেছে, কেননা সোফি আর স্যালোমিনার কোনো কানেকশন ছিল না আর পুনর্জন্ম বলেও কোনো কিছুই হয় না। ইয়ান নিজের ওপর নিরাশ হয়ে স্যালোমিনাকে বাইরে ছাড়তে আসে আর যেই স্যালোমিনা লিফট দেখে সাথে সাথেই সে খুবই ভয় পেয়ে যায় আর ইয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। এটা দেখে ইয়ান একদম নিস্তব্ধ হয়ে যায়, কেননা তার এটা মনে পড়ে যায় যে লিফটের মধ্যেই সোফির মৃত্যু হয়েছিল। এটা দেখার পর ইয়ানের মুখ থেকে আর কোনো শব্দ বের হচ্ছিল না। সে সম্পূর্ণ হতবাক হয়ে যায়। তার বিজ্ঞানের ওপর আধ্যাত্মিকতা চড়াও হয়ে গেছিল। সে বুঝতে পারে যে বিজ্ঞানের আগে না জানি আরো কত কিছু রয়েছে যেসবের ব্যাপারে বিজ্ঞান হয়তো কখনোই জানতে পারবে না। এরপরে ইয়ান স্যালোমিনাকে তার কোলে তুলে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে চলে আসে আর এর সাথে এই কাহিনী এখানেই শেষ হয়। তো বন্ধুরা, তোমাদের কি কখনো কারোর চোখ দেখে এমনটা মনে হয়েছে যে তুমি তাকে আগে থেকেই চেনো, বা তার চোখের দিকে তাকালেই অন্য রকমের এক অনুভূতি হয়? সত্যি বলতে জানি না কেন, কিন্তু আমি এমনটা অনুভব করেছি। তোমরাও কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।